আচ্ছা দেখো, আমরা প্রথম শুরু করি। এই গ্লোবাল ভিলেজ থেকে বেসিক্যালি পরীক্ষায় আসে হচ্ছে এমসিকিউর মতো। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করো। কারো যদি কোনো ইন্টারাপ্ট হয়, সমস্যা হয়, আমাকে বলবা। ঠিক আছে, আমি ক্লাস শেষে কিন্তু তুমি কি কি নোট করছো এগুলো আমি দেখতে চাইবো। তোমার নোটের সাথে একটা আলাদা কালি রাখো, যেই কপিটা তুমি নোট করেছো সেটার পাশে আরেকটা অন্য কালারের কলম রাখো। একই টপিক আবার যদি হয়, টপিকের পাশে ওই কালি দিয়ে ওটা লিখবা, যদি নতুন কিছু মনে হয়। ঠিক আছে? আর ক্লাসের শেষে আমাকে সবাই ফিডব্যাক, ফিডব্যাক বলতে তুমি পিকচার দিবা যে তুমি এটা এটা করছো, আমি এটা এটা দেখবো। ঠিক আছে রোজি? ঠিক আছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার দেখো, প্রথমে গ্লোবাল ভিলেজের এখানে যেটাকে আমরা বলি বিশ্ব গ্রাম, এটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই বিশ্ব গ্রামের যেই ফিলোসফিটা বা যে আইডিয়াটা প্রথম যে ইনভেন্ট করছে তার নাম হচ্ছে, উনি একজন ক্যানাডিয়ান দার্শনিক। এটাকে তোমার ফিলোসোফার যেটা বলে, মার্শাল ম্যাকলুহান 1960-তে। এটা একটু মনে রাখবা, হ্যাঁ। তারপরে বলেছে তিনি প্রথমে গ্লোবাল ভিলেজ স্বপ্নটা করেছে। আর এখানে দেখো আমি একটা লাইন লিখে দিয়েছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর দ্য গ্লোবাল ভিলেজ ইজ ইন্টারনেট। পরীক্ষা আসছিল যে গ্লোবাল ভিলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা। গ্লোবাল ভিলেজের কিন্তু অনেকগুলো উপাদান আছে, যেমন শিক্ষা, আই মিন এডুকেশন, হেলথ। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারনেট, এটা যাতে মনে থাকে। তারপরে দেখো এখানে পরবর্তী প্রশ্নে বলেছে, এই গ্লোবাল ভিলেজের সাহায্যে আমরা এডুকেশনের একটা প্রশ্ন আসছিল যে আমরা যে লাইভ ক্লাস করি কোন ওয়েবসাইটের মাধ্যমে। মনে রাখবা, লাইভ ক্লাসটা করা হয় ওয়েব ওয়েব ইএক্স, এটা একটা ওয়েবসাইট আছে, এটার মাধ্যমে লাইভ ক্লাসগুলো করা যায়। আর গ্লোবাল ভিলেজের মাধ্যমে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চিকিৎসায়, যেমন টেলিমেডিসিন, আর একটা হচ্ছে টেলিকনফারেন্সিং। এই দুইটা কথা যাতে মনে থাকে। টেলিমেডিসিন আর টেলিকনফারেন্সিং এগুলা কিন্তু তোমার গ্লোবাল ভিলেজেরই একটা এলিমেন্ট। গ্লোবাল ভিলেজের মাধ্যমে আমরা এগুলাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ হয়েছে। এখন এখান থেকে যেটা প্রশ্ন আছে যে টেলিকনফারেন্সিং কে আবিষ্কার করছে, তুমি বইয়ের ভিতরে একটু দেখবা টেলিকনফারেন্সিং এটা আবিষ্কারটা কে করছে। ঠিক আছে, এটা একবার পরীক্ষা আসছিল। ওকে, পরবর্তী দেখো, এখানে যোগাযোগের যে জিনিসটা বলেছে, পরীক্ষা যদি আসে যে টেলি, এটা আরেকটা মানে কমিউনিকেশনে এটা সবচেয়ে বেশি কোন জায়গায় অবদান রাখছে, সেটা হচ্ছে কানেক্টিভিটি। এই কথা যাতে মনে থাকে, সে যোগাযোগের কানেক্টিভিটি অনেক বাড়িয়েছে, যেটা অন্য কোনো কিছু বা তার আগে হয় নাই। আর এখান থেকে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। এখানে পরবর্তীতে আমরা যদি একটু যাই, কর্মসংস্থান থেকে একবার প্রশ্ন আসছিল। কর্মসংস্থানের প্রশ্নটা এরকম আসছিল, আচ্ছা, কর্মসংস্থানের মধ্যে পরীক্ষা আসছিল কোনটি ওয়েব বা ফ্রিল্যান্সিং এর ওয়েবসাইটের নাম। এই তিনটার নাম মনে রাখতে পারো। একটা নাম হচ্ছে আপওয়ার্ক, পরীক্ষা এটা আসছিল। আর একটা হচ্ছে ফাইবার, আর একটা হচ্ছে তোমার freelancer.com। এই তিনটা হচ্ছে তোমার ওয়েবসাইটের, ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের সাইট, যেগুলোর মাধ্যমে বিভিন্ন কোম্পানির তারা চাকরিগুলো এখানে হোল্ড করে রাখে। যারা স্কিল পিপল তারা এখান থেকে চাকরিগুলো নিতে পারে। এই তিনটা নোট করছো কপিতে? আপওয়ার্ক, ফাইবার, freelancer.com। স্যার আগে থেকেই ছিল। স্যার আগে থেকেই ছিল। আগে থেকে ছিল, আমি করে দিয়েছি তিনোটাই। ইয়েস স্যার। রাইট রাইট, ভেরি গুড। তাহলে তো এটা হইলই মোটামুটি। এই হচ্ছে আমাদের গ্লোবাল ভিলেজ নিয়ে এতটুকুই পড়লে হবে। গ্লোবাল ভিলেজ নিয়ে আর কোনো কুইরি আছে, আর কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় গ্লোবাল ভিলেজ নিয়ে আর কিছু নাই। এবার আমরা চলে যাই পরবর্তীটায়, কারণ আমাদের অনেকগুলো টপিক তো কভার করতে হবে। আচ্ছা দেখো, পরবর্তীটা হচ্ছে আমাদের, আচ্ছা, পরবর্তী যেটা হচ্ছে আমরা 4IR, এটা নিয়ে একটু আলোচনা করব। এটা যদি আমি বলেছি তোমরা ওইখানে ওই লেকচারের মধ্যে আবার রাখো। 4IR এ আমরা দুই তিনটা জিনিস জানতে চাইবো। দেখো, প্রথম যেটা, এটাকে বলা হয় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তোমার পরীক্ষায় এটা আসবে না, পরীক্ষায় এরকম আসবে যে চতুর্থ শিল্প বিপ্লব। এই কথাটা যাতে মনে থাকে, চতুর্থ শিল্প বিপ্লব, এটাকে আমরা বলি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, একই কথা। মনে রাখবা চতুর্থ শিল্প বিপ্লব কোনগুলো, আগে আমি চতুর্থতে যাই তাহলে বুঝতে সহজ হবে। এগুলো হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। এই চতুর্থ শিল্প বিপ্লবগুলো কি? প্রথম হচ্ছে এখানে যে যে কি টেকনোলজি, এগুলোর নাম হচ্ছে এআই, তোমরা জানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, ইন্টারনেট অফ থিংস, তারপর হচ্ছে রোবোটিক্স, তারপর হচ্ছে ব্লক চেইন, কোয়ান্টাম। এছাড়া আরো আছে, যেমন 5G, কম্পিউটিং, আরো আছে। সেগুলো হচ্ছে বায়োমেট্রিক্স, ন্যানো টেকনোলজি। এগুলো আমি লিখতে ছিল না, এগুলো কিন্তু খুবই মানে
ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একবারে কি পয়েন্ট যেগুলো হচ্ছে কি বায়োমেট্রিক্স, ন্যানো টেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স, এগুলো সবই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা অন্যতম ফিচার। তো এগুলার সোর্স, এই সময়ের সোর্স যেটা বা এই সময়ের যে এনার্জির ইয়াটা, সেটাকে আমরা বলি হচ্ছে সোলার অথবা উইন্ড। উইন্ড মানে তুমি জানো না, পৃথিবীর অন্যান্য দেশে বাতাস দিয়ে বিদ্যুৎ হয়, বুঝছো? বাতাস মানে বাতাসটা চলে, ওই বাতাস থেকে বিদ্যুৎে কভার করে, ঠিক আছে? এটা হচ্ছে ফোর্থ। তো আমরা তো ফোর্থ জেনারেশনটা দেখেছি, মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দেখেছি অনেক কিছুই। এই ফোর্থের পূর্বে কি ছিল এটা আমরা কে কে দেখেছি কতটুকু আমরা একটু দেখি। থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে মূলত প্রথমে কম্পিউটার যে জিনিসটা, কম্পিউটার, সেটা কিন্তু থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আসে, এর আগে কম্পিউটার ছিল না। আর এই সময় কম্পিউটার আসার পরে ইন্টারনেটের সাথে কনসেপ্ট হয় মানুষের, তারপরে এখানে কিছুটা অটোমেশন ছিল, কিছুটা আইটি লেভেলে ছিল, আইসিটি কিছুটা ছিল, ঠিক আছে? কিন্তু এখানে সবচেয়ে কি হচ্ছে কি ইন্টারনেট আর কম্পিউটার আবিষ্কার হয়েছে এই সময় থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে। আর এখানে মানে এনার্জি সোর্স যেটা ছিল সেটা হচ্ছে নিউক্লিয়ার। এখনো যদিও নিউক্লিয়ার আছে, তবে ওই সময় থেকে নিউক্লিয়ার মূলত তৈরি হয়ে আসছে, ঠিক আছে? আর লাস্টের এটার পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে ছিল ইলেকট্রিসিটি। এবার কি পয়েন্ট এটা মনে রাখবো, যে ইলেকট্রিসিটি সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আসছে, এটা 1870 থেকে 1961, তার মানে এই সময়ের মধ্যে ইলেকট্রিসিটিটা আবিষ্কার হয়েছে, হ্যাঁ। আর এখানে যে সোর্স ছিল, মানে এনার্জির সোর্স যেটা ছিল সেটা হচ্ছে অয়েল। ওই সময় তেল ইনভেন্ট হয়েছে, ঠিক আছে? তেলের সাথে মূলত তেল আর ইলেকট্রিসিটি অনেকটা একই কাজ করে, কিন্তু দুটার মধ্যে পার্থক্য হচ্ছে তেল দিয়ে মানে তেলটা হচ্ছে নন রিনিউয়েবল, মানে তেলটা একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু ইলেকট্রিসিটি কখনো শেষ হবে না, কারণ ইলেকট্রিসিটি প্রডিউস করা যায়, তেল কিন্তু প্রডিউস করা যায় না, ঠিক আছে? এই কারণে পৃথিবীতে তেল নিয়ে যুদ্ধ হয়। আচ্ছা, তারপরেটা দেখো, এখানে বলেছে ট্রান্সপোর্ট, এই সময় অটোমেশন বা এয়ারফ্লোন আবিষ্কার হয়, যেটা এয়ার প্লেন টাইপের। আর যেটা একেবারে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই সময় যেটা আসছে সেটা হচ্ছে স্টেম ইঞ্জিন, হ্যাঁ, এটা যাতে মনে থাকে। আর স্টেম ইঞ্জিন তোমরা দেখেছো, এটা ধোয়ার মতো, হ্যাঁ, আগুন দিয়ে মানে কয়লা দিয়ে করে, ঠিক আছে? এটা ইউজ করা হয় রেল লাইন, মানে ওই সময় রেল লাইনের ভিতরে এই জিনিসগুলো ইউজ করে রেল লাইনে চালানো হয়েছে, ঠিক আছে? মোটামুটি এই চারটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের চারটা কি পয়েন্ট একটু একটু মনে রাখলে এটা ভালো কাজে দিবে। এখানে আর কোনো কুইরি আছে? এখানে আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে। জি স্যার, এখানে আমার কোনো প্রশ্ন নাই। আচ্ছা আচ্ছা, শ্রীজ্যোতি, তোমার কি কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তুমি কিন্তু নোটের সাথে মিলাইবা, আমি আবার যখন ফেস টু ফেস আসবো তখন কিন্তু আমি তোমার এই ধরবো, না পারলে কিন্তু তখন অবস্থা খারাপ করে ফেলবো। আচ্ছা, এবার লেকচার 3 তে চলে যাই, আমরা লেকচার 2 শেষ করলাম, লেকচার 3 তে চলে যাই। এগুলো আমাদের নোট আছে, এই কারণে এগুলো নিয়ে আমরা টাইম নষ্ট করবোই না। আমি মূল মূল কথাগুলো পরিচয় করিয়ে দেওয়া, যাতে তুমি বুঝতে পারো যে এগুলো পড়ানো হয়েছিল। আচ্ছা, চ্যাপ্টার 3 তে আমরা এখন চলে আসবো ভার্চুয়াল রিয়েলিটি। দেখো, ভার্চুয়াল রিয়েলিটিটা একটু যদি তুমি দেখো, যে এটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন মনে করে আসবে, এটা ধরেই রাখো। তো ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে আমরা কি কি জিনিস জেনেছি সেই জিনিসগুলোকে একটু আমি এক্সপ্লেইন করি, তাহলে একদমই হয়ে যাবে। দেখো, ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা বলি ভিআর, হ্যাঁ, এটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। তো এই ভিআর, এটা একটু এই ডিটেইলস এই জিনিসগুলো একটু পড়বা, আমি পড়িয়ে দিচ্ছি, তারপরে আবার একটু ভালো করে খেয়াল করে শোনো। বলেছে অপার্থিব নয়, রিয়েলিটি হলো বাস্তবতা। তার মানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার, সফটওয়্যার ও হার্ডওয়্যারের তৈরি একটি কৃত্রিম পরিবেশ। পরীক্ষায় এটা লেখবাই, যদি বলে ভার্চুয়াল রিয়েলিটি কি, তাহলে এটা লেখবা ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটারের, হার্ডওয়্যার ও সফটওয়্যারের তৈরিকৃত পরিবেশ বা আর্টিফিশিয়াল পরিবেশ, যা কোনো বাস্তবে অস্তিত্ব নেই। প্রকৃত অর্থ বাস্তব নয়, কিন্তু বাস্তবের ন্যায় চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। এটা আরেকটা ডেফিনেশন। ভার্চুয়াল রিয়েলিটিতে মূলত কম্পিউটার নিয়ন্ত্রিত, এই যে আবার একই কথা, এই মনে রাখবা, কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করতে গেলে যে সফটওয়্যার লাগে সেটার নাম হচ্ছে ক্যাট, এটা যাতে মনে থাকে। এই সিমুলেশন তৈরি করতে যে ক্যাড লাগে, এই ক্যাটকে বলা হয় কম্পিউটার এইডেড ডিজাইন। এটা কিন্তু পরীক্ষা আসছিল গত বছর, এটা কি আছে লেখা কপিতে? এটা কি কপিতে আছে লেখা ক্যাট? না স্যার, ক্যাশ নাই। তাহলে এটা লেখা ফেলো, তো লিখে ফেলো, কম্পিউটার এইডেড ডিজাইন। কম্পিউটার, সেজুতি লিখেছো? জি স্যার। কম্পিউটার এইডেড ডিজাইন, AIDED, এইডেড ডিজাইন, মনে থাকবে? জি স্যার।
কম্পিউটার এইডেড ডিজাইন পরীক্ষা আসবে, সিমুলেশন পরিবেশ তৈরি করতে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়, এটা পরীক্ষা আসছে, এটা এই কারণে আমি লিখে রাখছি। কম্পিউটার এইডেড ডিজাইন বা মডেলিং এর মাধ্যমে যদি তুমি কোনো জায়গার ভিতরে সিমুলেশন, মডেলিং, কম্পিউটার ক্যাড এরকম শব্দ শোনো, তখনই মনে রাখবে এটা একটা কৃত্রিম পরিবেশ তৈরি করতে চায়। আর এরকম কৃত্রিম পরিবেশ তৈরি করা কার কাজ? ভিআর এর কাজ, বাস্তব নয়, যেটা বাস্তবের অনুভূতি দেয়। আর এটার মূল তৈরি হয় কম্পিউটার হার্ডওয়্যার আর সফটওয়্যারের একটা কম্বিনেশনে। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োজনীয় উপকরণ, এখান থেকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে HMD। ঠিক আছে, এটা কি? এটাকে বলা হয় হেড মাউন্টেড ডিসপ্লে। তো হেড মাউন্টেড ডিসপ্লে কি? এটা হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের চশমা, গ্লাস, সানগ্লাস, যেটার মাধ্যমে দৃশ্য অবলোকন করা যায়। মনে থাকবে? জি স্যার। জাইমা মনে থাকবে? জাইমার কি হলো? ওকে, তারপরে দেখো আমরা এই ভার্চুয়াল রিয়েলিটির উপাদানগুলো দেখো। ভার্চুয়াল রিয়েলিটির যদি পরীক্ষা আমরা উপাদান একটু জেনে রাখি, তাহলে অ্যান্সারগুলো খুব ইফেক্টিভ হবে, সফিস্টিকেটেড হবে, মানে গড়ে পড়তে হবে না, অন্যের অ্যান্সার আর তোমার অ্যান্সার আলাদা হবে, এই কারণে ফুল মার্ক পাবা। সেটা হচ্ছে এটার উপাদানের মধ্যে প্রথম যেটা লাগবে, এটার নাম হচ্ছে এফেক্টর। তো এফেক্টর জিনিসটা কি? এটা হচ্ছে বিভিন্ন ধরনের গ্লোব, হাতের গ্লোব, বডি স্যুট, মাথার হেলমেট, এগুলাকে বলা হয় এফেক্টর। ঠিক আছে। আর রিয়েলিটি সিমুলেটরটা কি? এগুলো হলো বিভিন্ন ধরনের সেন্সর। ঠিক আছে, এগুলো হচ্ছে রিয়েলিটি সিমুলেটর। আর অ্যাপ্লিকেশনটা কি? সিমুলেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন, বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে। আর এটা হচ্ছে জিওমেট্রি হচ্ছে কি? ভার্চুয়াল রিয়েলিটির বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে তথ্য দিয়ে থাকে। এই চারটা বৈশিষ্ট্য আমরা মূল ফর্মগুলো মনে রাখবো: এফেক্টর, রিয়েলিটি, অ্যাপ্লিকেশন, জিওমেট্রি। হ্যাঁ, এবার দেখো ভার্চুয়াল রিয়েলিটি সাধারণত 5 ধরনের হয়ে থাকে, এটা পরীক্ষা আসছিল, ভার্চুয়াল রিয়েলিটির টাইপ। তো প্রথম যেটা, এটাকে বলা হয় ফুললি ইমার্সিভ। ফুললি ইমার্সিভ মানে এটা পুরোপুরি কাল্পনিক। ঠিক আছে। আরেকটা হচ্ছে সেমি ইমার্সিভ। সেমি ইমার্সিভটা কেমন? এটা ফুললি আর নন ইমার্সিভ, মানে যেটা কাল্পনিক না, দুইটার মাঝামাঝি একটা মানে সিচুয়েশন। ঠিক আছে, এটা মনে হয় আমি একটু একটু লিখিয়েছি, ওই জায়গাতে একটু পড়বা। 4 নাম্বার যেটা, এটাই পরীক্ষা আসার মতো খুব চান্স আছে, সেটা হচ্ছে AR। এটাকে বলা হয় অগমেন্টেড রিয়েলিটি। তো অগমেন্টেড রিয়েলিটি কি? একটু ভালো করে সংজ্ঞাটা, যদি লেখা না থাকে লিখে ফেলো, আর লেখা থাকলে লেখার দরকার নাই। বাস্তব পরিবেশের সাথে ভার্চুয়াল তথ্য বা বস্তুর সংযোগকে, তার মানে হচ্ছে বাস্তবতার সাথে ভার্চুয়ালের একটা রিলেশন বিল্ড আপ করা, এটাকে বলা হয় অগমেন্টেড রিয়েলিটি। ভিআর কি করে? নিজেই আলাদা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, কিন্তু AR সে আলাদা ক্রিয়েট করে না, সে ভার্চুয়ালটাকে রিয়েলিটির সাথে, মানে বাস্তবতার সাথে ম্যাচ করার ট্রাই করতেছে। মনে রাখবা, এখন মানুষ আর ভিআর নিয়ে কাজ করে না, এখন সবাই AR নিয়ে কাজ করে, অগমেন্টেড রিয়েলিটি নিয়ে কাজ করে। এটা কি লিখেছো সংজ্ঞাটা? স্যার লেখা ছিল। এরকম ভাবে লিখে দিয়েছিলাম, বাস্তব পরিবেশের সাথে ভার্চুয়াল তথ্য বা বস্তুর সংযোগ। ইয়েস স্যার। ভেরি গুড, ভেরি গুড, তাহলে তো হইছেই। উদাহরণ হিসেবে পোকিমন গো, তোমরা পোকিমনের ইয়াগুলা দেখতে পারো। হ্যাঁ, পোকিমন কি করছে? তাদের ভিডিওর মাধ্যমে একবারে কাল্পনিক বস্তুর সাথে বাস্তবের সাথে একবারে রিলেভেন্ট করছে, এই কারণে এদের চ্যানেলে হিউজ মানে তোমার ক্রাউড আছে, এরা অনেক মানে খুব পপুলার একটা ওয়েবসাইট। এবার দেখো আমরা ভার্চুয়াল রিয়েলিটির সাথে একটু পার্থক্যটা দেখি। সম্পূর্ণ কাল্পনিক একটি জগতের, মানে ভার্চুয়াল হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক, এটার সাথে রিয়েলিটির কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, মানে বাস্তবতার সাথে অতটা মিল নাই, কিন্তু এ আর অত মিল থাকে। তাহলে এখানে বলেছে মোবাইলে পোকেমন গেম খেলা বাস্তব, এটা আমি বলেছিলাম মনে হয়। আর এটা হচ্ছে এটা, আচ্ছা যাই হোক। আর লাস্টের যে নাম সেটা হচ্ছে কোলাবোরেটিভ ভিআর। কোলাবোরেটিভ ভিআর কি? কোলাবোরেটিভ ভিআর হচ্ছে যারা এখনো ভিআর নিয়ে আরো কাজ করে, এটাকে আরো কিভাবে আরো মানে ইন্টারেক্টিভ করা যায়, আরো কিভাবে রিয়েলিটিটা আনা যায়, এরকম। ঠিক আছে, এবার দেখো এই ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ, এটাই তোমার জানাই লাগবে। এটা থেকে সিকিউ তৈরি হবে, ট্রাফিক ম্যানেজমেন্ট। ঠিক আছে, ফ্লাইট সিমুলেশন, মানে তোমার প্লেনের যে ফ্লাইট গুলো, এই ফ্লাইট চলার আগে একটা ভার্চুয়াল ফ্লাইট চলে। ঠিক আছে, নভোচার, তারপরে সিমুলেটেড, তারপরে বিমান বাহিনী, এগুলো একটু নিজেরা অনেকগুলো জানো, আমি যেগুলো দাগ দিয়েছি এগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে ইভেন জাদুঘর, তোমরা যদি জাদুঘরে যায় দেখো যে অনেক আগের জিনিস একবারে ভার্চুয়াল করে রাখছে, মনে হচ্ছে একবারে রিয়েল, এরকম মনে হয়। ঠিক আছে, এবার ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব আর ইতিবাচক প্রভাবটা দিই না। হ্যাঁ, আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক মানে খারাপ দিক দেখো, এটার খারাপ দিক কিন্তু পরীক্ষা আসছিল। এটার প্রথম যে খারাপ দিক সেটা হচ্ছে মনুষ্যত্বহীন করে তোলা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ডিহিউম্যানিটাইজেশন। এটা হচ্ছে একজন মানুষ তার মানুষ না হয়ে সে যখন মেশিং এর মতো হয়ে যায়,
বা সে কোনো মানুষের সাথে মিশতে না পারে, তখন এটাকে বলা হয় মনুষ্যত্বহীন, বা এমন কোনো কাজ করা যেটা মানুষ করতে পারে না। অতিরিক্ত যদি তুমি ভার্চুয়াল রিয়েলিটিতে ইনভলভ হও তখন এরকম হয়। তারপর আরেকটা জায়গায় এখানে বলেছে একে অপরের প্রতি ইন্টারাকশন কমে যাওয়া। ঠিক আছে, মানে তোমার বাবা মার প্রতি আকর্ষণ না, মানে থাকা না থাকা, তখন এই ভার্চুয়াল রিয়েলিটির এই খারাপ ইম্প্যাক্ট গুলো আছে। আর এটা হচ্ছে দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি কমে যাওয়া। এটা কিন্তু লেখা ছিল, এটা এই অংশটা লেখা আছে। লেখা আছে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করো তাহলে হবে। আমাকে একটু এক্সাম্পল কিছু দেখাবে কোনটা? উপরের দিকে? কোনটা উপরে কোনটা? পোকেমন হ্যাঁ, পোকেমন দেখো। ওটা এখনই। আচ্ছা হ্যাঁ, নাও। রিয়েল এক্সাম্পল হচ্ছে এআর এর হলো মোবাইল পোকেমন গেম। গেমে বাস্তব রাস্তায় পোকেমনকে দেখা যায়। আর ভিআর হচ্ছে, সেটা হচ্ছে ভিআর হ্যান্ডসেট পরে মানুষ ভার্চুয়াল দুনিয়ায় ঘুরে বেড়াতে পারে। তোমরা আজকে পোকেমন গেমটা দেখবো, তাহলে তুমি এআর কে আরো ভালো করে রিয়েলাইজেশন করতে পারবে। এগুলো ক্লিয়ার? পরের স্লাইডে যাব, পরের ইয়াতে। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমরা চলে যাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা কিন্তু আগিয়ে যাচ্ছি, আমরা লেকচার নাম্বার 4-এ চলে আসছি। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা তো অনেকটাই জানো। তারপর আমি এখানে একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে লেকচারটা আছে ওটা একটু খুলে রাখো, আমি এখানে আবার দেখাচ্ছি। ওকে, একটু জাস্ট মিনিট দাঁড়াও। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লেকচারে গেছো সবাই? ওকে, এবার দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমরা লেকচারগুলো একটু যদি দেখি। সেজুতি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইয়াটা রাখো। এখানে বলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের এমন একটি ব্রাঞ্চ বা শাখা যেখানে মানুষের বুদ্ধিমত্তা চিন্তা শক্তিকে মেশিং এর মাধ্যমে অনুকরণ। দেখো, তুমি তোমার চিন্তা ভাবনাগুলোকে যখন তুমি চিন্তা করবা যে আমি তো পৃথিবীতে থাকবো না, আমি আমার চিন্তা ভাবনাগুলো তাহলে কি করবো? এগুলো কি পচে গেলে নষ্ট হয়ে যাবে? এখন তুমি যদি চিন্তা করো না এগুলোকে আমি নষ্ট হতে দিব না, এগুলো কোন একটা মেশিং এর মাধ্যমে আমি ইমপ্লিমেন্টেড করব, যাতে সেই মেশিনটা আমার মতো রিয়েক্ট করতে পারে। এটাই মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্টেন্ট। এই ইন্টেন্ট থেকে সে মূলত এমন নলেজ রাখছে, এটা কি বলা হয় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম একটা বুদ্ধিমত্তা। হ্যাঁ, যেটা একজনের মানুষও হইতে পারে বা অনেক মানুষের কম্বিনেশনও হইতে পারে। সহজ কথায় বলে, যখন একটি কম্পিউটার, দেখো খেয়াল করো, যখন একটি কম্পিউটার বা রোবট মানুষের মতো চিন্তা বা শিখতে বা সিদ্ধান্ত নিতে এবং সমস্যার সমাধান করতে পারে, তখন তাকে আমরা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। যদি সহজভাবে একটু ডেফিনেশনটাকে বলি,
যে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার সিস্টেমের মাধ্যমে মানুষের চিন্তা ভাবনা বা বুদ্ধিমত্তার বাস্তবায়ন, অর্থাৎ মানুষ যেভাবে চিন্তা করে, শেখে, সমস্যা সমাধান করে এবং সিদ্ধান্ত নেয়, কম্পিউটার বা মেশিনকে সেই একই কাজ করার ক্ষমতা প্রদান করাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। মনে থাকবে সংজ্ঞাটা? কিন্তু নেই খাতায়, একটু তুলে নেই। এটা একটু তুলে নাও তাহলে, হ্যাঁ এই ডেফিনেশনটা তুলে নাও। আমি জাইমার একটা শব্দ শুনতে পাই নাই। আচ্ছা দেখি, জাইমা, জাইমা কি আসলে অনলাইনে আছে নাকি ক্লাসে থেকে আবার কোথায় চলে গেল? অডিও বুঝি নাই। স্যার জানাটা দেখতে পাচ্ছি না। দেখতেই পারতেছো না? আচ্ছা আমি এক সেকেন্ডে দেখি তো এখানে জাইমা, এখানে তো ওয়েটিং এ নাই। ও সুমাইয়া আছে, শুধু জাইমাই মিসিং। আচ্ছা যাক, জাইমাকে ওই লেকচারটা ইয়াটা দিয়ে দিও একবার, বলে দিও স্যার এটা আলোচনা করেছিল। ঠিক আছে? সংজ্ঞাটা কি লেখা হয়েছে? না স্যার। হ্যাঁ লিখে ফেলো, এবার লিখে ফেলো। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো, এতটুক লিখলে হবে, হ্যাঁ যে এখান থেকে এতটুক থেকে এতটুক লিখলে হবে, বাকিগুলো শুনলে তোমার মনে থাকবে, ক্লাসে লিখতে পারো পরীক্ষা নালে। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার সিস্টেমের মাধ্যমে মানুষের চিন্তা ভাবনা বা বুদ্ধিমত্তার বাস্তবায়ন। সুমাইয়া বোঝা যাচ্ছে কথাগুলো? জি স্যার, বুঝতে পারছি। ওকে ওকে ওকে। আচ্ছা এবার দেখো এআই এর প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, এখানে এআই এর প্রধান বৈশিষ্ট্য পরীক্ষাটার এইভাবে আসবে না, তবে তুমি কিছু জানা রাখলা যে লার্নিং, এআই লার্নিং এ কি করে, অভিজ্ঞতা থেকে শেখে, রিজনিং সে যুক্তি মানে লজিক থেকে শিখে, প্রবলেম সলভিং করতে পারে, পারসেপশন করতে পারে মানে উপলব্ধি করতে পারে সে। ঠিক আছে, তারপরে সিদ্ধান্ত মেকিং করতে পারে। এইবার দেখো আমরা মূল কয়েকটা কমপ্লিকেটেড জিনিসে যাই, যে ইনভেন্টর অফ এআই, এটা এটা আমরা জানি অ্যালান টুরিং, উনি এআই এর প্রথম ধারণা দেয়। টিউরিং, হ্যাঁ ওনার একটা টেস্ট আছে অ্যালান টিউরিং টেস্ট নামের। আর জন মাকার্থি, এটা তোমাদের বইয়ে লেখা আছে, ওনাকে বলা হয় ফাদার অফ এআই। এটা কি লিখে দিয়েছিলাম? না স্যার, না। লিখে ফেলো, লিখে ফেলো। অ্যালান টুরিং এটাকে বলা হয় এআই ধারণার ভিত্তি তৈরি করে। আর জন মাকার্থি উনি 1956 এ প্রথমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন, ওনাকে ফাদার অফ এআই বলা হয়। লেখা হয়েছে? জি স্যার। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এবার এগুলা কিন্তু পরীক্ষা আসবেই, আবারও বলে দিলাম, এটা মনে হয় তোমাদের বই আমি লিখে দিয়েছি কপিতে, যে এআই যে ল্যাঙ্গুয়েজ গুলা লাগে, প্রোলগ, তারপরে লিস, আরেকটা হলো সি লিপস, আরেকটা হচ্ছে জাভা। লিখেছো এগুলা? না স্যার, লেখা নেই। কি বলে, এই কারোর কপিতে এগুলা লেখা নাই সুমাইয়া? না স্যার, এআই নিয়ে এত কিছু নেই স্যার। আচ্ছা না লেখো, স্যার, এআই নিয়ে কিছুই নাই। তাহলে লেখো লেখো, লেখো না কেন তাহলে? লেখো, স্যার ল্যাঙ্গুয়েজটা বইয়ে লেখো। দাগাইতেছিলাম, এত ফাস্ট লেখা যাবে না তাই। না না না, লিখে ফেলো লিখে ফেলো। স্লাইড একটু শুরু থেকে দেখালে ভালো হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে দেখো, পুরাটা লিখবা নাকি সংজ্ঞাটা লেখো শুধু? জি স্যার, সংখ্যাটা। হ্যাঁ সংজ্ঞাটাই লেখো। রোজি ইয়াসমিন, আপনি কি লিখতেছেন? জি স্যার। হ্যাঁ লেখেন লেখেন। বৈশিষ্ট্যগুলো লেখার দরকার নাই সেজুতি, বৈশিষ্ট্য লিখতে হবে না, শুধু ডেফিনেশনটা লেখা হইলে এই যে ইনভেন্টরের নামগুলা লেখো। স্যার ডেফিনেশন লেখার পর ইনভেন্টরের নামই লিখছি শুধু। হ্যাঁ ভেরি গুড, না না ওগুলো লেখার দরকার না, ওগুলো তুমি নিজে কমন সেন্স থেকে লিখতে পারবা। এবার ল্যাঙ্গুয়েজটা লেখো, ল্যাঙ্গুয়েজটা পরীক্ষা আসে।
লেখা হইলে আমাকে বইলো। লেখা হয়েছে? Yes, sir. ওকে, এবার দেখো এখানে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রকারভেদ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত 3 প্রকার। হ্যাঁ, এক নাম্বার যেটা সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। এটা আমি লিখে দিয়েছিলাম মেবি, তাই না? No, sir. এটাও লিখি নাই? Sir, নিয়ে লিখলাম নাই। আচ্ছা লেখো তাহলে, এক নাম্বার দিয়ে লেখো 3 প্রকার। এক নাম্বার দিয়ে লেখো আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স, পাশে লিখবা ANI। এখানে আমি যেভাবে লিখেছি এইভাবে লেখো। এটার এই শুধু এ এক্সাম্পলটা লিখলেই হবে। নির্দিষ্ট, এখানে একটা শব্দ লেখো একটি কাজের জন্য। নির্দিষ্ট একটি কাজের জন্য। লেখা হয়েছে? নির্দিষ্ট একটি কাজের জন্য। সুমাইয়া লেখা হয়েছে? জি স্যার, আমার লেখা হয়েছে। এবার 2 নম্বরটা লেখো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এটাকে বলা হয় AGI। পরীক্ষা কিন্তু যে এরকম আসে AGI। এই ডান, লেখা হয়েছে। Yes, sir. এটা হচ্ছে মানুষের মতো সব ধরনের কাজ করার চিন্তা শক্তি থাকে, এখনো বাস্তবায়িত এটা হয়নি। হ্যাঁ, এটা হাইপোথেটিক্যাল, মানে প্ল্যানিং এ আছে। আর 3 নাম্বার যেটা, এটা একাধিকবার পরীক্ষা আসে ASI। হ্যাঁ, এটাকে বলা হয় আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্ট। ঠিক আছে, এটা মানুষের বুদ্ধিমত্তার চেয়েও বেশি সক্ষমতা সম্পন্ন। ডান, লেখা হয়েছে সেজুটি? না স্যার। লেখো লেখো, অল্প, সব পয়েন্ট লিখতে হবে না তো, একটা প্রথম পয়েন্ট লিখলেই হবে, প্রথম পয়েন্টটা লিখলেই হবে। লেখা হয়েছে? এটা লেখো না, আমি তারপরে বলবো কোনটা লিখতে হবে, এটা লেখার দরকার নেই, এটা বুঝবা না। এবার দেখো এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, হিয়ার আর দ্য ফিল্ডস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পরীক্ষা আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচেয়েতে কোন ফিল্ডে সবচেয়ে বেশি কাজ করেছে, এটা কিন্তু পরীক্ষা আসবে। এটার নাম হচ্ছে মেশিন লার্নিং। সে মেশিন লার্নিং এ সবচেয়ে বেশি কাজ করছে এবং সবচেয়ে বেশি সাকসেস পাইছে। ঠিক আছে, আরো কয়েকটা লেখো। ডিপ লার্নিং, যে কটা ঠিক দিয়ে কটা লেখো। নিউরাল নেটওয়ার্ক, এটা লেখো, এটা নিয়ে একটু পড়া আছে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটা একটু লেখো। আর আর কিছু লেখা লাগবে না, 4টাই লেখো তাইলে হবে। রোবোটিক্সটা আলাদা পড়াবই। সুমাইয়া লেখা হয়েছে? না স্যার, এখনো লেখা হয়নি। হ্যাঁ হ্যাঁ লেখো, 4টা লেখো। পরীক্ষা আসছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোন ফিল্ডে সবচেয়ে বেশি
কন্ট্রিবিউশন রাখছে, ওটার নাম হচ্ছে মেশিন লার্নিং। রাইসা কি লিখতেছে নাকি রাইসা স্ক্রিনশট নিতেছে? না, এখনই নোট হয়ে যাবে স্যার, আলাদা করে আবার টাইম পাবা না। স্যার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা কি? যেমন এই যে আমরা দেখো না কিবোর্ডে বাংলা ইংলিশ লিখি, বাংলা লেখা হয়ে যায়, এটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। হয়েছে? ডান ডান। ইয়েস স্যার। আচ্ছা, এটা তোমাদের লেখা লাগবে না, এটা আমি শুধু একটু বলি, তাহলে তুমি বুঝলেই এটাকে ক্লিয়ার লিখতে পারবা। দেখো এই প্রশ্নটা আসছিল হাউ ডাজ এআই ওয়ার্ক, মানে এআই কিভাবে কাজ করে। দেখো এখানে আমি একটা ফ্লো চার্ট আকারও দিছি। প্রথমে তো এআই কি করে, একটা ডাটা নেয়, কি নেয় স্যার? একটা ডাটা নেয়। তো একটা ডাটা না, তুমি মনে করো যে এখানে একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই তাহলে সহজ হবে। যেমন একটা বিড়ালের ছবি এআই কিভাবে চিনবে, তো প্রথমে কি করে, একাধিক রকমের বিড়াল নেয়, মানে মনে করো 10-20 রকমের বিড়াল, অথবা এআই কে তুমি যদি অনেক স্ট্রং করতে চাও, পৃথিবীতে যত প্রজাতির বিড়াল আছে আজকে পর্যন্ত আসছে, সব রকমের বিড়ালের ছবি তুমি একটা মেশিনকে দেখাইলা যে ভাই এই যে বিড়ালটা দেখতে এরকম হয়, এটাকে বলা হয় ডাটা নেওয়া বা ডাটা কালেকশন করা। নাম্বার 2, এখন এই ডাটা নেওয়ার পরে তুমি এটাকে ট্রেন করবা, ট্রেনিং দিবা। ঠিক আছে, ট্রেনিং করা মানে কি, যে সে যেই যেই ডাটাগুলো নিছো না, তাকে সেই ডাটাগুলো চিনাইতে চেষ্টা করবা, এটাকে বলা হয় ট্রেনিং করা। আমরা অনেক সময় এই যে স্পোর্টস খেলার আগে কি অনেকগুলো ট্রেনিং করি না, একটা খেলার আগে, যে খেলাটা যাতে ভালো করে হয়। এরকমই এআই নিজেরাও কি করে, তাদেরকে ট্রেনিং করায়, ট্রেন আপ করায়, যে ছবিটা দেখলে যাতে সে বলে দিতে পারে এটা একটা বিড়ালের ছবি। তো এটা ট্রেনিং করানোর পরে সে বিভিন্ন রকমের মডেল সেট আপ করে। অনেক রকমের এআই এর মডেল আছে, যে মডেলগুলোকে সে অনুসরণ করে জিনিসটাতে তাড়াতাড়ি রিয়েলাইজেশন করতে পারে। তারপরে সে কি করে, যখন কোনো মানুষ এরকম একটা বিড়ালের ছবি দেয়, তখন সে প্রেডিকশন করে। প্রেডিকশন করে কার উপরে? ওই ডাটার উপর। কার কার হেল্প নেয়? হেল্প নেয় ট্রেনিং মডেল, এগুলার হেল্প নিয়ে ওই ডাটার উপর সে প্রেডিকশন করে, হ্যাঁ এটা বিড়ালের ছবি। তো এই প্রেডিকশন করতে যায় তার কিছু কিছু সময় ট্রু হয়, কিছু কিছু সময় দেখবা অনেক সময় এআই ভুল অ্যান্সার দেয়। এটার কারণ হচ্ছে তাকে যে ডাটা দিয়েছিল, ওই ডাটার উপর যে ট্রেন আপ করাইছিল সেটা স্যার কমন পড়ে নাই, মিলে নাই, ভিন্ন কিছু আসছে। এই কারণে সে এটাকে ভুল অ্যান্সার দেয়। যখন এটা ভুল অ্যান্সার দেয়, তখন এআই কি করে, নতুন করে আবার এটা শেখার ট্রাই করে। আর যখন এআই নতুন করে ভুল অ্যান্সার দেয়, আবার নতুন করে শেখার ট্রাই করে, এটাকে বলা হয় রেইনফোর্সমেন্ট লার্নিং। এটা পরীক্ষা আসছিল, আমি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম যে পরীক্ষা আসছিল রেইনফোর্সমেন্ট লার্নিংটা কি। রেইনফোর্সমেন্ট লার্নিংটা হচ্ছে এআই যখন কোনো একটা ভুল ডিসিশন দেয়, দেওয়ার পরে সেটাকে আবার কারেকশন করে বারবার চেষ্টা করে ঠিকটা আনার জন্য, তখন এটাকে বলা হয় রেইনফোর্সমেন্ট লার্নিং। এই রেইনফোর্সমেন্ট নিয়ে অনেক পড়াশোনা আছে, একটা হচ্ছে পজিটিভ রেইনফোর্সমেন্ট আর একটা হচ্ছে নেগেটিভ রেইনফোর্সমেন্ট। ঠিক আছে, যেমন নেগেটিভ রেইনফোর্সমেন্ট কেমন, যেমন আমি কি করলাম, একজন পড়াশোনা পারলো না, তাকে আমি পানিশমেন্ট দিলাম পারলো না দেখা, এটাকে বলা হয় নেগেটিভ রেইনফোর্সমেন্ট। আর পজিটিভ রেইনফোর্সমেন্ট মানে কি, আমি তাকে কন্ডিশন দিলাম যে তুমি যদি 10 মিনিটে কাজটা করে দিতে পারো, তাহলে তোমাকে আমি এখনই একটা ব্রেক দিব। তখন যে কি করে, এই কাজটাকে দ্রুত করে। এটা নিয়ে একটা পড়াশোনা আছে, বুঝা গেছে কথাটা? এই আমার কথা কি বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার দেখো এগুলা লেখা লাগবে না, এগুলো বুঝলি মোটামুটি হয়ে যাবে। এবার এই লাইনটা একটু লিখে ফেলো, এটা মানে আমি একদিন লিখিয়েছিলাম এলোমেলো করে, এটা আমি অন্য কোনো একটা জায়গায় লিখিয়েছিলাম। আমি বলেছিলাম যে নিউরাল নেটওয়ার্ক, এটা হচ্ছে মূলত, ইয়েস স্যার, অনেক জায়গায় লেখা আছে। হ্যাঁ এই নিউরাল নেটওয়ার্ক হচ্ছে 3 রকমের, মনে রাখবা। একটাকে বলা হয় ইনপুট লেয়ার, আর একটাকে বলা হয় হিডেন লেয়ার, আর একটাকে বলা হয় আউটপুট লেয়ার। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসছিল। ক্লিয়ার? এটা লিখে ফেলো, এটার সাথে এটা লিখে ফেলো, তাহলে সহজ হবে। লেখা হলে আমাকে একটু বলো, হ্যাঁ আমি পরের ইয়াতে চলে যাবো।
পরের স্লাইডে যাব। স্যার একটু আচ্ছা ঠিক আছে, লিখে নাও। আমরা আমাদের এআই শেষ, এবার আমরা চলে যাব স্যার রোবোটিক্স। সেকেন্ড লাস্টটা দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি জাস্ট মিনিট। এই যে ইউজিং নিউরাল নেটওয়ার্ক হুইচ হ্যাজ 3 লেয়ার। এই নিউরাল নেটওয়ার্কটাই মূলত এআই দিয়ে তৈরি করা হয়। আমাদের শরীরে যেমন নিউরন থাকাতেই আমরা কিন্তু কানেক্টিভিটি হই। নিউরন যদি কোনো মানুষের না থাকে সে কিন্তু প্যারালাইজড হয়ে যাবে। সুমাইয়া বুঝছো? জি স্যার। এই নিউরাল নেটওয়ার্ক হচ্ছে এআই হচ্ছে মেইন জিনিস, যেটা কোন একটা ডিভাইসকে সে নিউরাল নেটওয়ার্কে মানে নিউরনের মতো সাপোর্ট দেয়। আচ্ছা এবার পরেরটা যে আমার মনে হয় লেখা হয়ে গেছে। এবার দেখো আমরা রোবোটিক্সে যাই, এখানে আমাদের বেশি টাইম লাগবে না, কারণ এখানে আমরা এগুলো আগে পড়ে ফেলছি অনেক ভালো করে। রাইট, তোমরা দেখো তো এখানে সবকিছুই আছে, আমি একটু মুখে বলি তাহলে সহজ হবে। দেখো এখানে প্রথমে বলেছে রোবোটিক্স মানে রোবট জিনিসটা আসলে কি। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। আমার হচ্ছে রোবোটিক্সটা হচ্ছে নোট আমার কাছে নেই, তো আমি হচ্ছে সেই যুক্তি অথবা ময়ূরের কারো কাছ থেকে নিতেছি। আর হ্যাঁ, বর্তমানে আপনি যেগুলো বলতেছেন ওগুলো আমি লিখে রাখতেছি। ওকে ওকে ওকে, এটা করলেই হবে, এটা করলেই হবে। আমি দরকার হলে এই স্লাইডটা দিয়ে দিব, হ্যাঁ রোবোটিক্সের স্লাইডটা দিয়ে দিব না। ওকে স্যার, দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তুমি একটু দেখো তো এদিকে। রোবোটিক্স হলো এমন একটি বিজ্ঞান বা প্রকৌশল শাখা যেখানে রোবট তৈরি, নকশা, প্রোগ্রামিং, পরিচালনা করা হয়। মানুষের দুঃসাধ্য কাজের জন্য রোবট ব্যবহার করা হয়, এটা যাতে মনে থাকে। ঠিক আছে, এখানে বলছে ইটস কাম ফ্রম স্ল্যাভিক ল্যাঙ্গুয়েজ। রোবট শব্দটা আসছে স্ল্যাভিক ল্যাঙ্গুয়েজ থেকে, এটা কোথায় জানি একবার আসছিল। ঠিক আছে, তারপরে এখানে দেখো এখানে বলেছে 3 মেজর ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ রোবট। ঠিক আছে, এটা একটু দেখো, একটু ভালো করে খেয়াল করো। এক নাম্বার যেটা সেটাকে বলা হয় স্পেসিফিক টাস্ক। রোবট কিন্তু একটা নির্দিষ্ট কাজ করতে পারে। রোবট দিয়ে তুমি ইচ্ছা করলে মাল্টিপল কাজ করাইতে পারবে না, তাহলে সে পাজল হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ফ্লো ইলেকট্রিসিটি, তার মধ্যে অবশ্যই ইলেকট্রিসিটি থাকবে। আর এটা হচ্ছে ইউজিং প্রোগ্রাম বাই কন্ট্রোল। যদি পরীক্ষা আসে যে রোবট কন্ট্রোল হয় কি দ্বারা, মনে রাখবা প্রোগ্রামিং দ্বারা, এটা যাতে মনে থাকে। প্রোগ্রামিং দ্বারা রোবটটা মূলত থাকে, হ্যাঁ মনে থাকবে। ওকে, এবার দেখো পরবর্তী বলছে রোবটসের বৈশিষ্ট্য, এগুলা লেখার দরকার নাই, স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, এটা আমরা জানি। অটোমেটিক রোবট কাজ করে, অ্যাকুরেসি মানে নির্ভুলতার খুব ভালো থাকে। এটা ইম্পর্টেন্ট যে রিপিটেশন, সে বারবার একই কাজ করে। ঠিক আছে, তারপর হচ্ছে রোবটের আরেকটা হচ্ছে প্রোগ্রামিং দ্বারা রোবট লেখা হয়, এগুলো একটু আগে বলেছিলাম। বিভিন্ন পরিবেশের কাজের সক্ষমতা, এটা আপাতত বেশি দরকার নাই। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার, আই মিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রোবট কিন্তু তার যত রকমের অ্যাক্টিভিজম করে, তার ম্যাক্সিমাম নলেজ যেখান থেকে সে নেয় সেটা হচ্ছে এআই থেকে সে নলেজ নেয়। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে মেজর পার্টস অফ রোবট। দেখো রোবটের কি কি প্রধান অংশ। 1 নাম্বার যেটা সেটাকে বলা হয় বডি অথবা স্ট্রাকচার। 2 নাম্বার যেটা সেটাকে বলা হয় অ্যাকচুয়েটর। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে অ্যাকচুয়েটর জিনিসটা কি। মনে রাখবা রোবটের হাত, পা, পেশি এগুলাকে বলা হয় অ্যাকচুয়েটর, এটা মনে থাকবে। সে যদি রোবটের হাত, পা, পেশি এগুলাকে বলা হয় অ্যাকচুয়েটরস। ঠিক আছে, তারপরে তো জানো, হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কন্ট্রোলার, এটাকে বলা হয় মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। আর 4 নাম্বার হচ্ছে এটা হচ্ছে সেন্সর। ঠিক আছে, আর 5 নাম্বারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তার একটা পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়। ঠিক আছে, আর 6 নাম্বার হচ্ছে প্রোগ্রামিং অথবা সফটওয়্যার, এগুলা দিয়ে রোবটের কাজ করে। এবার হচ্ছে রোবটের যে অ্যাপ্লিকেশনগুলো একটু দেখো। রোবটের 1 নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, তার মানে বিভিন্ন ধরনের কারখানার মধ্যে যে অটোমেশনের ভাবে
বিভিন্ন রকমের যন্ত্রের মাধ্যমে করা যায়, এগুলোকে বলা হয়। তারপরে মেডিকেল ফিল্ড, স্পেস এক্সপ্লোরেশন, এই জিনিসগুলো একটু জানলেই হবে, এগুলো বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এইটুকু। এই যে 6টা পয়েন্ট দিয়েছি না, এই 6টা পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট। আবার বলি 6টা পয়েন্ট। 1 নম্বর হচ্ছে বডি বা স্ট্রাকচার, 2 নম্বর হচ্ছে অ্যাকচুয়েটরস, 3 নম্বর হচ্ছে কন্ট্রোলার, 4 নম্বর হচ্ছে সেন্সর, 5 নম্বর হচ্ছে পাওয়ার সাপ্লাই, 6 নম্বর হচ্ছে প্রোগ্রামিং। এগুলা কি কপিতে লেখা আছে না? স্যার মেজর এলিমেন্ট অফ রোবট এটা একটু দেখালে ভালো হতো, এটা নাই খাতায়। আচ্ছা দাও, এটা একটু দেখে নাও। এই যে এই তিনটা লেখো, জি স্যার। এই তিনটা একটু লিখে নাও। এটা কিন্তু এলিমেন্ট আর ওটা হচ্ছে পার্ট, দুটো আলাদা জিনিস, মনে রাখো। এটা কিন্তু পার্ট আর এটা হচ্ছে এলিমেন্ট। লিখে ফেলো, দুটা লিখে ফেলো, তাহলে আমাদের রোবোটিক্সও শেষ। স্যার ডান। ডান, ওকে ফাইন। এবার আমরা পরবর্তীটা চলে যাব। সে যদি লেখা হয়েছে, জি স্যার। এগুলো অনেক কিছু ছিল, দুই একটা জিনিস নতুন অ্যাড হয়েছে, আর কিছু না। এবার আমরা রোবোটিক্স এর পরে চলে যাব লেকচার 6 ক্রায়ো সার্জারি। এখানে আমাদের ক্রায়ো সার্জারি নিয়ে আমরা একবারে খুব ছোট কথা বলবো, কারণ ক্রায়ো সার্জারি পরীক্ষায়ও আসবে আর আমরা অনেক ভালো করে নোট করেছি, আমরা জানি ক্রায়ো সার্জারি কি আসে। আমি এখন বলে দিলে তোরা আরো ক্লিয়ার হবে যে এই পরীক্ষায় এটাই আসবে। দেখো ক্রায়ো সার্জারি কাকে বলে এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা আমরা শিখিয়ে ফেলবো, একবার মুখস্থ করে ফেলবো সংজ্ঞাটা। ক্রায়ো সার্জারি হচ্ছে কি আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যন্ত শীতল তাপমাত্রা। হ্যাঁ বলো। স্যার আমাদের একটু বাইরে যেতে হবে, তো এই ক্লাসটা কয়টা পর্যন্ত হবে? 10 মিনিটস। পরে কি আবার জয়েন করবো? না না, আজকে শেষ হয়ে যাবে তো, আর অল্প কটা লেকচার আছে, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে ওকে, এবার এখানে দেখো অত্যন্ত শীতল তাপমাত্রায়। এতে হচ্ছে বলা হয়েছিল যে আমাদের হচ্ছে ক্রায়োসার্জারি থেকে তেমন একটা প্রশ্ন না দেওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু ক্রায়োসার্জারি তুমি পড়ে ফেলবা, এমসিকিউর জন্য আসবে, ঠিক আছে? ওকে। এবার দেখো এই যে এই সংজ্ঞাটা যাতে মনে থাকে, সংজ্ঞাটা আমি তোমাদের সুন্দর করে কপি করে দিয়েছি, এখানে একটু দেখবা। এখানে ইম্পর্টেন্ট যেটা তোমরা যেটা নিয়ে কনফিউজড হবে বারবারে পরীক্ষায়, সেটা হচ্ছে তোমার এই নামগুলো ক্রায়োসার্জারির এজেন্ট। এই এজেন্টকে তোমাকে ঝামেলায় ফেলবে, তো এজেন্টগুলো তুমি মুখস্থ করে ফেলবে। 1 নম্বর হচ্ছে লিকুইড নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড, আর্গন, অনেকবার পরীক্ষা আসছে, অক্সিজেন, আর এটা হচ্ছে প্রোপেন। এগুলাই হচ্ছে মূলত ক্রায়োজনিক এজেন্ট। এই ক্রায়োজনিক এজেন্ট পরীক্ষা বারবার আসে, একবার এক একটা আসে, ঠিক আছে? এখানে যাতে তোমার ভুল না হয়। তারপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট যেটা, যে ক্রায়োসার্জারি আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করি, খুবই ইম্পর্টেন্ট। 1 নাম্বার হচ্ছে আমরা আমাদের কোনো ত্বক মানে স্কিনে ইউজ করি, ক্যান্সার হইলে ক্যান্সারের জায়গায় ক্রায়োসার্জারি অ্যাপ্লাই করা হয়, চোখের রোগে, আরেকটা হচ্ছে স্ত্রী রোগ বিশেষজ্ঞ। হ্যাঁ, এই রোগগুলোর মধ্যে বেশি করে তোমার ক্যান্সার মানে স্কিন ক্যান্সার, এইসব জায়গার মধ্যে কিন্তু এই যে ত্বকের রোগে, এইসব জায়গার মধ্যে ক্রায়োসার্জারিটা বেশি অ্যাপ্লাই হয়। এটা তোমাদের কপিতে মনে হয় লেখা আছে। এবার দেখো ক্রায়োসার্জারির একটা সুবিধা হচ্ছে এটা কোনো ব্যথা নাই, পেইনলেস একটা ট্রিটমেন্ট। তো এখানের মধ্যে তুমি এটার একটা স্ক্রিনশট রাখতেই পারো যে এই ক্রায়োসার্জারির সুবিধা অসুবিধা, এটা পরীক্ষা আসতে পারে। সুবিধাগুলো কি দেখো, কোনো রকমের রক্তপাত হয় না, বড় অপারেশন ছাড়াই চিকিৎসা পদ্ধতি, দ্রুত আরোগ্য লাভ করা যায়, তারপর কি সংক্রমণের ঝুঁকি কম, তারপরে তুলনামূলকভাবে খরচ কম। এগুলো হচ্ছে ক্রায়োসার্জারির অ্যাডভান্টেজ। আর ক্রায়োসার্জারির ডিসঅ্যাডভান্টেজ গুলো যদি একটু দেখো, চারপাশে সুস্থ টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে, শিওর না। বড় বা গভীর টিউমার সবসময় কার্যকর হয় না, তার মানে তুমি যে টিউমারে অপারেশনটা করলা সবসময় যে এটা একবারে কিউর হয়ে যাবে এরকম না, নাও হইতে পারে। আচ্ছা, চান্স থাকে আর কি, কখনো কখনো ব্যথা বা ফোলা হয়ে যায়, একাধিক সেশন লাগতে পারে। একাধিক সেশন বলতে তোমার এই রোগটা শেষ করার জন্য যেমন কেমোথেরাপি কয়েকবার দেওয়া লাগে, এটাও কয়েকবার দেওয়া লাগে, এই কারণে এটা তার একটা ডিসঅ্যাডভান্টেজ, মনে থাকবে। দেখেছো এটা? এটা কি দেখা হয়েছে? ক্রায়োসার্জারির সুবিধা হচ্ছে আমার 3টা লেখা ছিল, তো বাকি যেটা আপনার স্লাইডে 6টা ছিল, আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, তারপর লিখে ফেলবো। আচ্ছা, আর যে অসুবিধাগুলো লিখছো? হ্যাঁ, অসুবিধাগুলো আছে।
আচ্ছা, ফাইন ফাইন। সবার কি আছে? সেজুতি তোমার আছে? জি স্যার। ওকে ওকে, আচ্ছা। এবার দেখো আমরা পরবর্তী লেকচারে চলে যাব। পরবর্তী লেকচারে দেখো কি বলেছে। পরবর্তী হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স নিয়ে আমার মনে হয় খুব বেশি কিছু বলার নাই। বায়োমেট্রিক্স যদি আমি তোমাদের একটু দেখাই, তোমরা এই বায়োমেট্রিক্স সম্বন্ধে আমার চাইতে ভালো জানো, কারণ বারবার পরীক্ষা এটা আসে, তোমরা বারবার এটা লেখো, একই জিনিস। হ্যাঁ, এটা একবার যতদিন পর্যন্ত ইন্টার শেষ না হবে অতদিন পর্যন্ত এটা ইম্পর্টেন্টই থাকবে। ঠিক আছে, এবার একটু দেখো বায়োমেট্রিক্স কি বলেছে। বায়োমেট্রিক্সে বলেছে বায়োমেট্রিক্স যে প্রযুক্তির মাধ্যমে মানুষের শারীরিক ফিজিক্যাল বা আচরণিক বিহেভিয়ার বৈশিষ্ট্য ব্যক্তি শনাক্ত করা ইত্যাদি নিয়ে আলোচনা করে তাকে বলা হয় বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের প্রকারভেদ আছে, কিন্তু বায়োমেট্রিক্স দুই প্রকার। একটা হচ্ছে শারীরিক, এটাকে বলা হয় ফিজিওলজিক্যাল বায়োমেট্রিক্স, আর এটাকে বলা হয় বিহেভিয়ার, এটাকে বলা হয় আচরণিক। তো ফিজিওলজিক্যাল কোনগুলো দেখো তোমরা, এগুলা সব তোমাদের কপিতে আছে না লেখা? ইয়েস স্যার। দেখো, আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, রেটিনা স্ক্যান, তারপরে হচ্ছে তোমার মুখমণ্ডল শনাক্তকরণ, হাতের জিওমেট্রিক্স, ডিএনএ। এই ডিএনএটা খুবই ইম্পর্টেন্ট, ডিএনএটা। হ্যাঁ, এগুলো হচ্ছে সব ফিজিক্যাল, ঠিক আছে, হ্যাঁ শারীরিক আর কি। তারপরে দেখো আরো কিছু বলেছে যে ডিএনএ আমরা কি কি নিয়ে বায়োমেট্রিক্স করি। তার মানে ব্লাড আছে, হেয়ার আছে, স্যালিভা মানে হচ্ছে তোমার লালা, এটাও আছে, স্কিন, হ্যাঁ, তারপরে এগুলা ইউরিন, হাবিজাবি, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ডিএনএর পোর্শন যেগুলো নিয়ে টেস্ট করা হয়। আর আচরণিকের মধ্যে খুবই ইম্পর্টেন্ট দেখো কণ্ঠস্বর, তারপরে স্বাক্ষর বা সিগনেচার, তারপরে চলার ধরন, টাইপিং প্যাটার্ন, এগুলা দিয়েও আমরা একজন মানুষের আচরণকে আইডেন্টিফাই করতে পারি। এবার দেখো বায়োমেট্রিক্সের বৈশিষ্ট্য। তো এক নম্বর যে বৈশিষ্ট্য, এটাকে বলা হয় আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন মানে হচ্ছে কোনো মানুষকে শনাক্তকরণ। দুই নম্বর যে বৈশিষ্ট্য সেটাকে বলা হয় ভেরিফিকেশন, মানে যাচাইকরণ। তিন নম্বর যেই বৈশিষ্ট্য সেটাকে বলা হয় অথেন্টিকেশন, তার মানে হচ্ছে একজন মানুষকে আমি প্রমাণীকরণ করব সে আসলে এই লোক কিনা। এটা করতে গেলে আমরা কি করি, একটাকে বলা হয় এসএফএ। এসএফএ মানে হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টর অথেন্টিকেশন। আরেকটা বলা হয় 2FA, এটাকে বলা হয় টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আরেকটা বলা হয় MFA, এটাকে বলা হয় মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। ঠিক আছে, এইবার দেখো এখানে এই জিনিসগুলোর পরে এখানে আর এটা না হলেও হবে, এটা লাগবে না, এটা একটু এক্সট্রা ইনফরমেশন। তারপরে দেখো বায়োমেট্রিক্সের ব্যবহার, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ব্যক্তি শনাক্তকরণ, মোবাইল ফোনের নিরাপত্তা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ব্যাংকিং ও আর্থিক সেবা, অফিস প্রতিষ্ঠানের উপস্থিতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রেগুলার, ভোটার ও নির্বাচন, সব জায়গায় কিন্তু বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়। বুঝা গেছে? এই বুঝা গেছে? জি স্যার। ওকে, আমরা কয়টা পর্যন্ত শেষ করলাম লেকচার? 7, তাই না? জি স্যার 7। আচ্ছা, 7 পর্যন্ত শেষ করলাম। আমি পরে আবার কালকেই শিডিউল দিব, কালকে হয়তো বা 2টা ক্লাস নিতে পারি। কালকে চ্যাপ্টার 1 শেষ করব আর 2 এও শেষ করে ফেলবো, বা 2 এর ম্যাক্সিমাম অংশ শেষ করে ফেলবো। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই রাখি। আমি কয়েকটা ক্লাস নিয়েছি তো আমার খালি কাজ আসতেছে। এতটুকু কি বুঝা গেছে? জি স্যার। কি সুমাইয়া ক্লিয়ার? জি স্যার, আচ্ছা, জি স্যার, আমি যেভাবে পর্যন্ত সেটুকু বুঝতে অতটুকু পারছি। পর্যন্ত, হ্যাঁ আমি এটা রেকর্ড করে রাখছি। ঠিক আছে, রেকর্ডটা আমি হয়তো বা ইউটিউবে দিব। যদি ওই আমাদের কি জানি ওর নাম জাইমার মিস হয়েছে, সে এখান থেকে দেখতে পারতে পারে। হ্যাঁ, আজকে তাহলে শেষ করি। ওকে, হ্যাঁ।